আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে গুণগত রসায়নের দ্বিতীয় লেকচার এবং এই লেকচারের মধ্যে ইনশাল্লাহ আমরা পড়ার চেষ্টা করব আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে। অর্থাৎ আমাদের রাদারফোর্ড তার নিজের যে পরমাণু মডেলটা তৈরি করেছিলেন, অর্থাৎ যে পরীক্ষার প্রেক্ষিতে তিনি তার পরমাণু মডেল তৈরি করেছিলেন সেটা ছিল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এবং সেই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটাই আমরা আজকে পড়ার চেষ্টা করব এবং এই অংশটা সিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আলফা কণা পরীক্ষা বুঝতে হলে অবশ্যই আমাদের আলফা কণা সম্পর্কে জানতে হবে, এবং আলফা কণার যে কীটা ছিল মানে সংজ্ঞাটা ছিল সেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি, যে দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা বলছিলাম আলফা কণা। আচ্ছা, ঠিক আছে। এখন আলফা কণার কিছু বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। আলফা কণার যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আলফা কণার বেগ। আলফা কণার বেগটা হচ্ছে আমাদের 1.7 ইন্টু 10⁻7 থেকে 2.5 ইন্টু 10⁻7 ms ইনভার্স 1 পর্যন্ত হতে পারে। আচ্ছা, আলফা কণা আসলে কী রকম জিনিস, বিষয়টা আসলে কেমন? আমরা আলো যে দেখি, অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, এই তড়িৎ চৌম্বকীয় বিকিরণগুলা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বিকিরণগুলা কিন্তু হচ্ছে এক ধরনের বিকিরণ। ঠিক এইভাবেই হচ্ছে আলফা কণাটাও হচ্ছে একরকম বিকিরণ, অর্থাৎ তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের ফলে আমরা তিনটা কণা এবং রশ্মি পাই। তার মধ্যে আলফা কণা, তারপর হচ্ছে বিটা কণা এবং গামা রশ্মি, এই তিনটা জিনিস আমরা পাই। আচ্ছা, ঠিক আছে। এখন এই আলফা কণার বেগটা হচ্ছে আলোর বেগের চেয়ে কিছুটা কম, কিন্তু গামার বেগটা কিন্তু একদম আলোর বেগের সমান। অর্থাৎ তেজস্ক্রিয় মৌলের ভাঙনের ফলে আমরা তিনটা জিনিস পাই, সেটা হচ্ছে আলফা কণা, বিটা কণা এবং গামা রশ্মি। গামা রশ্মিটা কেমন? গামা রশ্মিটা হচ্ছে আলোর মতো। গামা তোমরা পড়ছো আশা করি, যখন তোমরা কি পড়ছিলা যে তড়িৎচুম্বকীয় বিকিরণ, যেগুলা এই তড়িৎচুম্বকীয় বিকিরণের সময় তোমরা পড়ো নাই যে সে ছিল না যে গামা রশ্মি, এক্স রশ্মি, এইরকমই হচ্ছে আলফা কণা। যাই হোক, আলফা কণা সম্পর্কে এটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যাতে বোঝা যায় সহজে। আচ্ছা, আলফা কণা এবং আলফা কণার যে সিম্বলটা আমি আগের ক্লাসেও লিখেছিলাম, সেটা হচ্ছে দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। তাইলে দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস যদি থাকে, তাহলে আমরা বলতে পারবো এখানে হচ্ছে কোনো ইলেকট্রন নেই। আরও একটা কথা, তার পারমাণবিক সংখ্যা, যেহেতু হিলিয়াম, তার ভর সংখ্যা হচ্ছে 4, তারপর তার প্রোটন সংখ্যা হচ্ছে 2। এগুলা তার সংকেত দেখে বোঝা যায়। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে ভর, ইলেকট্রনের ভরের 7000 গুণ। এইটা বেশ গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আচ্ছা, তো আলফা কণা কী জিনিস? আমরা আশা করি ধারণা পেয়েছি যে আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস, এবং তাছাড়াও আমরা আলফা কণা সম্পর্কে বোঝার জন্য বলেছিলাম সেটা হচ্ছে আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণ যেটা দেখেছিলাম, অর্থাৎ আমরা যে আলোক রশ্মি দেখি সেটা হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ, এবং এরকমই হচ্ছে আলফা কণাটাও হচ্ছে আমাদের একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াসের ভাঙনের ফলে আমরা যে কণিকাগুলো পাই তার মধ্যে আলফা কণা একটা অন্যতম কণিকা। তো আলফা কণার বেগ সম্পর্কে আমরা জানলাম, আলফা কণার মধ্যে ইলেকট্রন নাই সেটাও জানলাম। আচ্ছা, এখন রাদারফোর্ড ভাবলেন যে পরমাণু যে কীভাবে গঠিত। আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি পরমাণুর কেন্দ্রে হচ্ছে নিউক্লিয়াস থাকে, চারপাশে ইলেকট্রন ঘোরাফেরা করে। তো এই যে মডেলটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি, সেটা হচ্ছে রাদারফোর্ডের পারমাণবিক মডেল হিসেবে। তো রাদারফোর্ড কিন্তু একদিনেই সেই পারমাণবিক মডেলটা তৈরি করেনি। সেই মডেলটার জন্য তিনি একটা পরীক্ষা করেছিলেন, এবং যেই পরীক্ষার নাম ছিল রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো সেই পরীক্ষার জন্য অবশ্যই তার কিছু উপকরণ লাগবে। তো সেই উপকরণগুলো কী কী ছিল সেটা একটু বলার চেষ্টা করি। তো রাদারফোর্ড যে উপকরণগুলো ব্যবহার করেছিলেন, অবশ্যই তার প্রথমে ছিল আলফা কণা। পরীক্ষাটার নামটাই হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, তাহলে আলফা কণা তো অবশ্যই লাগবে। দ্বিতীয়তে যে জিনিসটা ছিল সেটা ছিল একটা স্বর্ণের পাত নিয়েছিলেন, সোনার পাত ব্যবহার করেছিলেন। এই সোনার পাতের পুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, সেটা হলো 0.4 সেন্টিমিটার। এটা হচ্ছে সোনার পাতের পুরুত্ব, এবং এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর জন্য। গুড। এখন আমরা চিন্তা করি 3 নাম্বার তিনি ব্যবহার করেছিলেন জিঙ্ক সালফাইডের একটা পর্দা। জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করার কারণ ছিল যাতে তিনি অনুপ্রভা দেখতে পারেন। এখানে অনুপ্রভা সৃষ্টি হয় আলফা কণাগুলো ফেললে, এবং সেই অনুপ্রভাটা যাতে উনি দেখতে পারেন। এবং ফাইনালি তিনি যেটা ব্যবহার করেছিলেন সেটা ছিল লেড ব্লক, যাতে আলফা কণাগুলা
চারদিকে ছড়িয়ে না যায়, এক জায়গার মধ্যে থাকে এবং যে পরীক্ষা যে জায়গায় করছেন সেই পরীক্ষার মধ্যে থাকে। আচ্ছা, এখন আসি আমরা সেই প্রসেসটার মধ্যে, অর্থাৎ আলফা কণা বিচ্ছুরণ প্রসেসটার মধ্যে। এই প্রসেসের ক্ষেত্রে রাদারফোর্ড এই যে এখানে একটা জিঙ্ক সালফাইডের পাত ব্যবহার করেছেন, যে পাতটা আমরা গোল্ডেন কালারের কি দিয়ে দেখানোর চেষ্টা করেছি, এটা জিঙ্ক সালফাইডের একটা পাত চিন্তা করলাম। এখানে হচ্ছে এটা হচ্ছে তার নিউক্লিয়াস। আচ্ছা, এখানে লিখলে আমি আশা করি বুঝতে পারছো যে নিউক্লিয়াসটা হচ্ছে কেন্দ্রের যেটা দেখা যাচ্ছে সেটাই। তো এখানে লিখছি না, কারণ লিখলে অনেকটা হিজিবিজি লাগবে। এবং বাকিগুলো হচ্ছে ইলেকট্রন, এগুলো হচ্ছে ইলেকট্রন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই আমি এই জিনিসটাগুলো একটু মুছে দেওয়ার চেষ্টা করি। তাহলে মুছলে ব্যাপারটা যত ক্লিয়ার থাকবে তোমাদের বুঝতে আরও তো সহজ হবে। আচ্ছা, যখন রাদারফোর্ড তার আলফা কণাগুলা নিক্ষেপ শুরু করলেন, তখন দেখা গেল তিনি দেখলেন যে কি ম্যাক্সিমাম আলফা কণাই একদম জিঙ্ক সালফাইডের একদম সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফাইডের দণ্ডে গিয়ে আঘাত করছে, একদম সোজাসুজি যে জিঙ্ক সালফাইডের দণ্ডের মধ্যে আঘাত করছে ম্যাক্সিমাম। ঠিক আছে, তিনি ম্যাক্সিমাম দেখলেন যে উনি যেটা আলফা কণায় ছাড়ছেন সেই আলফা কণাগুলো সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফাইডের যে দণ্ডটা ছিল সেখানে আঘাত করছে এবং সেখানে অনুপ্রভা সৃষ্টি হচ্ছে। কিন্তু এই যে স্বর্ণের যে পাত, মানে স্বর্ণের যে পুরো এই যে যেটা বললাম, এটাই হচ্ছে স্বর্ণের পাত। এই যে ব্লু কালার যেটা, সেটা হচ্ছে স্বর্ণের পাত। সেই স্বর্ণের পাতে কোনো ছিদ্র করছে না, ছিদ্র না করেই গিয়ে সে সোজাসুজি জিঙ্ক সালফাইডের পাতে গিয়ে আঘাত করছে এবং অনুপ্রভা সৃষ্টি হচ্ছে। ভালো কথা বুঝতে পারলাম। তারপর তিনি দেখলেন ম্যাক্সিমাম এই ঘটনা ঘটছে। কিছু কিছু ক্ষেত্রে তিনি দেখলেন সেটা হচ্ছে কিছু কণা জিঙ্ক সালফাইডে, মানে এই স্বর্ণের পাতের মধ্যে আঘাত পেয়ে সোজাসুজি জিঙ্ক সালফাইডের দণ্ডে না পড়ে বরং কিছুটা তির্যকভাবে কিংবা তার স্থানচ্যুত করে কিছু কিছু রশ্মি গিয়ে অন্য জায়গায়, যেমন এইখানের মধ্যে একটা তৈরি করার চেষ্টা করলো। তারপর আবার যে সে এইখানে গিয়ে একটা অনুপ্রভা তৈরি করলো। তো তিনি এই জিনিসটা পর্যবেক্ষণ করলেন যে ম্যাক্সিমামই ঠিক সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফাইডের মধ্যে অনুপ্রভা তৈরি করছে, তবে কিছু কিছু ক্ষেত্রে তির্যকভাবে বেঁকে গিয়েও কিছু কিছু অনুপ্রভা তৈরি হচ্ছে। আচ্ছা, তবে তিনি যে জিনিসটা দেখলেন সেটা হচ্ছে প্রায় রেয়ার কেস, যে জিনিসটা তিনি দেখলেন সেটা হচ্ছে প্রায় 20,000-এর মধ্যে একটি কণা, 20,000-এর মধ্যে একটি আলফা কণা তিনি ঠিক যেদিকে ছুঁড়েছিলেন ঠিক সেই দিকেই ফিরে এসেছে। অর্থাৎ তিনি যেদিকে আলফা কণাটা ছুঁড়লেন ঠিক সেদিকেই, অর্থাৎ তার বিপরীত দিকেই ফিরে আসলো। তো তিনি 3টা ঘটনাকে পর্যবেক্ষণ করলেন। সেটা হচ্ছে কি যে এক, যে বেশিরভাগ কোণাই সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফাইডের পাতের মধ্যে আঘাত করছে এবং সেখানে অনুপ্রভা তৈরি করছে, কিন্তু মাঝখানে রাখা যে স্বর্ণের পাত সেখানে কোনো ধরনের কোনো ছিদ্র কিংবা কোনো কিছু তৈরি করছে না, কোনো ফোঁটা তৈরি করছে না। তারপরও তিনি দেখলেন কিছু কিছু ক্ষেত্রে এই আলফা কণাগুলো সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফাইডের দণ্ডে আঘাত না করলেও তির্যকভাবে গিয়ে জিঙ্ক সালফাইডের দণ্ডে আঘাত করছিল। এবং প্রায় 20,000-এর মধ্যে একটা ক্ষেত্রে, 20,000-এর মধ্যে একটি কণিকা তিনি দেখলেন যে কি যেদিকে তিনি ছাড়ছেন ঠিক তার বিপরীত দিকে, তারই দিকে ফিরে আসছে। তো এই বিষয়গুলা থেকে তিনি একটা সিদ্ধান্তে পৌঁছলেন। তার পরীক্ষাটা শেষ এবং তিনি যে সিদ্ধান্তটা নিলেন সেই সিদ্ধান্তটাই তিনি তার মতবাদ হিসেবে প্রকাশ করলেন আর কি। তো রাদারফোর্ডের পরমাণু মডেল। তো এবার আসি আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল। আচ্ছা, তো এখন তিনি তার পরীক্ষার পর্যবেক্ষণের মাধ্যমে একটা পরমাণু মডেল তৈরি করলেন। তো সেখানে তিনি কি বললেন, সেখানে প্রথমেই তিনি বললেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। অধিকাংশ স্থান ফাঁকা ছিল বলেই ঠিক অপোজিটে গিয়ে আঘাত করেছিল। তো প্রথম যে সিদ্ধান্ত আসলো সেটা হচ্ছে অধিকাংশ স্থানই পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। ঠিক আছে, অধিকাংশ স্থানই ফাঁকা এবং যে
ইলেকট্রনের ভরটা তার কেন্দ্রের তুলনায় অতি নগণ্য। অর্থাৎ ইলেকট্রনের যে ভরটা, অর্থাৎ তিনি বুঝলেন যে কিছু একটা তো আছে, যে কারণে যে প্রথম কথা হচ্ছে সবগুলা গিয়ে ঠিক জিঙ্ক সালফাইডের ঠিক বিপরীতে থাকা জিঙ্ক সালফাইডের পাতের মধ্যে গিয়ে আঘাত করেছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো আলফা কণাগুলা বেঁকে যাচ্ছিল। তো বেঁকে যাওয়ার যে কারণটা, তিনি বললেন যে নিশ্চয়ই এখানে অন্য কিছু একটা আছে, যদিও কম, অধিকাংশ স্থান যদিও ফাঁকা, কিন্তু তারপরও ফাঁকা স্থানের মধ্যেও কিছু একটা জিনিস আছে যেটাকে তিনি মানে যে জিনিসটা ছিল ইলেকট্রন, এবং সেই যেহেতু এইগুলো ছিল রেয়ার কেস, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে সোজাসুজি জিঙ্ক সালফাইডে গিয়ে আঘাত করছিল, রেয়ার কেসে এগুলা বেঁকে যাচ্ছিল। তো তিনি বললেন যে কি, পরমাণুর কেন্দ্রে থাকছে ইলেকট্রন, ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং নিউট্রন। আচ্ছা, এই জিনিসটা আমি এখন লিখি না এখানে। অধিকাংশ স্থানে ফাঁকা এবং কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন থাকে। অর্থাৎ কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। আচ্ছা, প্রোটন এবং নিউট্রন অবস্থান করে এবং কক্ষপথে ইলেকট্রন পরিভ্রমণ করে। আচ্ছা, ওনার পরীক্ষার রেজাল্টটা আমি তুলে ধরার চেষ্টা করছি। এবং প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। তো তিনি 2 নম্বর যে জিনিসটা বললেন সেটা হচ্ছে পরমাণুর মোট আয়তনের তুলনায় যে নিউক্লিয়াসের আয়তনটা অতি নগণ্য। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন নগণ্য। অতি নগণ্য। তারপর তিনি যে কথাটা বললেন, যেহেতু কেন্দ্রে হচ্ছে পজিটিভ চার্জযুক্ত প্রোটন আছে, তারপর হচ্ছে কক্ষপথে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন আছে। তো পজিটিভ নেগেটিভকে কি করছে, ক্যান্সেল আউট করে দিচ্ছে। তো তিনি বললেন যে সামগ্রিকভাবে পরমাণু চার্জ নিরপেক্ষ। আচ্ছা, পরমাণু চার্জ নিরপেক্ষ, এই জিনিসটা তিনি বললেন। এবং পরমাণুর সম্পূর্ণ ভরই নিউক্লিয়াসের মধ্যে পুঞ্জীভূত থাকে। আচ্ছা, আজান হচ্ছে, তাই আমি একটু ব্রেক দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো যেটা লিখছিলাম যে সামগ্রিকভাবে পরমাণু চার্জ নিরপেক্ষ। এখন আরেকটা জিনিস যেটা বলতে পারি সেটা হচ্ছে এই লাইনের যে কেন্দ্রে থাকা ধনাত্মক চার্জযুক্ত প্রোটন কক্ষপথের ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের সাথে স্থির তড়িৎ আকর্ষণে আবদ্ধ থাকে। বুঝতে পারলাম? আচ্ছা, ঠিক আছে। এখন ইলেকট্রনগুলা, এবং এখানে আরেকটা জিনিস লিখি, পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন খুব ছোট, নগণ্য, এবং সকল ভর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে।
আচ্ছা, এখন আসি 4 নাম্বার। অর্থাৎ 4 নাম্বারে তিনি বলেন যে ইলেকট্রনগুলো এমনভাবে ঘুরছে যেভাবে যেন সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহ নক্ষত্রগুলো ঘুরে, ইলেকট্রনগুলো ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহ গ্রহ উপগ্রহ ঘুরতে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ঠিক সেভাবেই ঘুরতে থাকে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম। এইটুকু হচ্ছে তিনি তার পরমাণু মডেল তৈরি বললেন যে সেটা হচ্ছে পরমাণু অধিকাংশ স্থানই ফাঁকা, তারপর হচ্ছে পরমাণুর কেন্দ্রে হচ্ছে সকল ভর পুঞ্জীভূত, কেন্দ্রের মধ্যে থাকে প্রোটন, নিউট্রন এবং শক্তি স্তরের মধ্যে ইলেকট্রনের পরিভ্রমণ করে, এবং পরমাণুর নিউক্লিয়াস সামগ্রিক কিসের তুলনায়, সামগ্রিক পরমাণুর তুলনায় আয়তনের তুলনায় অতি নগণ্য, এবং সকল ভর নিউক্লিয়াসে বা কেন্দ্রে পুঞ্জীভূত, এবং ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন একে অপরের সাথে স্থির তড়িৎ আকর্ষণ বলে যুক্ত থাকে, এবং সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহ নক্ষত্রগুলো ঘুরতে থাকে ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলোও ঘুরতে থাকে। তো তিনি যে কথাগুলো বললেন সেই সব কথা কি সঠিক ছিল? উত্তর হচ্ছে না, তার কথার মধ্যে বেশ কিছু ভুল ছিল। তো রাদারফোর্ডের সীমাবদ্ধতা, তিনি যে কথা বলবেন সেই কথাও যে সঠিক সেটাও ঠিক না, তবে রাদারফোর্ডের কিছু সীমাবদ্ধতাও ছিল। সব কথার মধ্যে কিছু ভুল ছিল। প্রথম ভুল যেটা ছিল, তিনি বলেছেন যে কি সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহ নক্ষত্রগুলো ঘুরতে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঠিক সেভাবেই ঘুরতে থাকে। তো এখন বলি, যেহেতু গ্রহ নক্ষত্রগুলা মূলত হচ্ছে চার্জ নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রন প্রোটন হচ্ছে চার্জযুক্ত, তো চার্জ নিরপেক্ষ কিছুর সাথে চার্জিত কোনো কিছুর তুলনা দেওয়া মোটেও ঠিক না, তাই না? তো এই জিনিসটা বলা হয় যে উনি যে কি বললেন, এই কথাটা বললেন, অর্থাৎ ওনার শেষের স্টেটমেন্ট, এটার জন্য ওনার মডেলকে সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়। সোলার সিস্টেম অ্যাটম মডেল, যেটা ছিল ওনার সবথেকে বড় ভুল মতবাদ। আচ্ছা, প্রথম মতবাদ ছিল চার্জ নিরপেক্ষ, ভুল মতবাদ। নিরপেক্ষ গ্রহ নক্ষত্রের সাথে চার্জিত বস্তুর, কি লিখলাম, চার্জিত বস্তুর তুলনা মোটেও ঠিক নয়। চার্জিত বস্তুর তুলনা দেয়া ঠিক হয়নি। বুঝতে পারলাম সেটা ঠিক হয়নি। আচ্ছা, ইলেকট্রন, তিনি যে তার পরমাণু মডেলটা দিলেন সেখানে ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কিচ্ছু বলতে পারেন নাই। তাইলে কক্ষপথের আকার আকৃতি ব্যাখ্যা করতে পারেননি। আচ্ছা, বুঝতে পারলাম। তো ব্যাখ্যা করতে পারেনি। তো ঘূর্ণনরত ইলেকট্রন, যে ইলেকট্রনটা ঘুরছে, নিশ্চয়ই সেটা তার একটা কৌণিক ভরবেগ নিয়ে ঘুরছে, কিন্তু তিনি সেই কৌণিক ভরবেগের ধারণা দিতে পারেন নাই। ইলেকট্রনের কৌণিক ভরবেগের
যেটা আবার বোর তার পরমাণু মডেলে এই বিষয়টা তুলে ধরেছিলেন। কণিক ভরবেগের ব্যাখ্যা দিতে পারেননি। আচ্ছা, বুঝতে পারলাম, ব্যাখ্যা দিতে পারেননি। তাছাড়া তিনি বর্ণালীর কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তিনি বর্ণালী, অর্থাৎ তোমরা শিক্ষা পরীক্ষা দেখবা, এই শিক্ষা পরীক্ষায় দেখবা যে লেবেন যখন যাবা তখন দেখবা যে সে বিভিন্ন পরমাণু বিভিন্ন রং প্রদর্শন করে, মানে বিভিন্ন কালার প্রদর্শন করে শিখার মধ্যে দিলে, সোনালি, সবুজ, এরকম কালার। তো এই ব্যাখ্যা তিনি দিতে পারেননি, বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেননি। ব্যাখ্যা দিতে পারেননি। আচ্ছা, বুঝতে পারলাম, বর্ণালী ব্যাখ্যা দিতে পারেননি। তাছাড়া তিনি একাধিক ইলেকট্রনযুক্ত কোনো পরমাণুর একাধিক ইলেকট্রনযুক্ত পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারেননি। বা এই মডেলটা একাধিক ব্যাখ্যা করতে পারেননি হবে। আচ্ছা, এবং ফাইনালি যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে তিনি বলেছেন যে ইলেকট্রনটা তার কক্ষপথে ঘুরতেই থাকছে। এই অবস্থায় তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে তুমি যদি প্রতিনিয়ত দৌড়াতে থাকো তুমি একসময় তোমার মধ্যে এনার্জির ঘাটতি অনুভব করবা। তো এনার্জির ঘাটতি যদি তুমি অনুভব করো তাইলে দেখবা যে তুমি ক্লান্ত হয়ে পড়ছো। তো একসময় তুমি বলবা যে আমি আর দৌড়াতে পারছি না। তো রাদারফোর্ড বলেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। তো এরকম যদি চলতে থাকতো তাহলে এক সময় ইলেকট্রনগুলো তার শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হতো, ফলে কোনো পরমাণুর অস্তিত্বই থাকতো না। তাহলে কক্ষপথে ঘূর্ণনরত অবস্থায় কক্ষপথে বা ম্যাক্সওয়েলের তথ্যানুসারে, এই কথাটা বলাই ভালো যে ম্যাক্সওয়েলের তথ্যানুসারে ঘূর্ণনরত ইলেকট্রন ক্রমান্বয়ে শক্তি হ্রাস করে নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা। এতে পরমাণুর কোনো অস্তিত্বই থাকবে না। কোনো অস্তিত্ব থাকে না, তবে বাস্তবে তা ঘটে না। তাই ম্যাক্সওয়েলের তথ্যানুসারে রাদারফোর্ডের মডেল ত্রুটিযুক্ত। এই ছিল হচ্ছে মোটামুটি রাদারফোর্ডের পরমাণু মডেল এবং সেই পরমাণু মডেলের কিছু ভুল। তো রাদারফোর্ডের পরমাণু মডেল আমি শুরু থেকে যদি বলার চেষ্টা করি, তিনি একটা পরীক্ষার মাধ্যমে তার একটা পরমাণু মডেল গঠন করেন, যে পরীক্ষাটার নাম ছিল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যেখানে তিনি আলফা কণা ব্যবহার করেছিলেন। আলফা কণার বৈশিষ্ট্য নিয়ে আমরা প্রথমেই আলোচনা করেছি এবং কি কি ইকুইপমেন্ট তিনি ইউজ করেছিলেন এই পরীক্ষার জন্য, সেই উপকরণগুলো নিয়েও আমরা কথা বলেছি। তারপর সেই প্রসেসটা বলেছি কিভাবে তিনি পরীক্ষা করলেন এবং কি রেজাল্ট পেলেন পরীক্ষা থেকে, এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে তিনি একটা মডেল দাঁড়া করলেন যেখানে তিনি বলেছিলেন পরমাণুর সামগ্রিক ভর
কেন্দ্রে পুঞ্জীভূত, যেটা নাম তিনি দিয়েছিলেন নিউক্লিয়াস, যেখানের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং বাইরের শেলে বা কক্ষপথে ইলেকট্রন ঘোরাফেরা করে। কিভাবে ঘোরাফেরা করে তিনি বলেছেন যে কি, যেভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রগুলো ঘুরে বেড়ায়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। তারপর তিনি বললেন যে পজিটিভ চার্জযুক্ত পজিটিভ চার্জযুক্ত প্রোটন নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনকে আকর্ষণ করে স্থির তড়িৎ আকর্ষণে লিপ্ত থাকে এবং তারা সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। আচ্ছা, ভালো কথা, বুঝতে পারলাম। তারপর উনি বললেন এটাও বললেন যে এটা তো আমরা সোলার সিস্টেম অ্যাটম মডেলের কথা তো বললামই। তো যখন তিনি এই কথাগুলো বললেন, তার কথার মধ্যেও কিছু ভুল ছিল। তো তার সীমাবদ্ধতা যে ছিল সেটাও তুলে ধরার চেষ্টা করলাম। সেটা হচ্ছে কি, চার্জ নিরপেক্ষ কোনো বস্তুর সাথে চার্জিত বস্তুর তুলনা দেওয়া ঠিক হয়নি। তাছাড়া তিনি কক্ষপথের আকার আকৃতি সেটা ধারণা দিতে পারেননি। তারপর হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেননি। একাধিক ইলেকট্রনযুক্ত পরমাণুর গঠন সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেননি। ম্যাক্সওয়েল বলেছিলেন যে কি, ম্যাক্সওয়েলের তথ্যানুসারে যদি ইলেকট্রনটা ঘুরতে থাকে তাহলে ক্রমান্বয়ে সে তার শক্তি হ্রাস করতে থাকবে এবং এক সময় সেটা নিউক্লিয়াসে পড়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে কি, পরমাণুর অস্তিত্ব থাকবে না। তো ম্যাক্সওয়েলের তথ্যানুসারে বলা যেতে পারে রাদারফোর্ডের পরমাণু মডেলটি ত্রুটিযুক্ত। তো এই ছিল রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এবং সেই পরীক্ষাটা সিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ, এবং সেই পরীক্ষাটা তুলে ধরার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা বোর্ডের পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা পড়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।